নমস্কার বন্ধুরা, আমি সুমন। আর আজ আমরা পড়বো ইকোনমিক সার্ভে 2025-26। কি পড়বো না, ইকোনমিক সার্ভে 2025-26। বাজেট তো আমরা সবাই দেখি, কিন্তু বাজেটের ঠিক একদিন আগে সরকার একটা লাল বই প্রকাশ করে, যেটা পরীক্ষার জন্য বাজেটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেন? চলো দেখে নিই। দেখো, সহজ কথায় বোঝো, আগামীকাল যদি তোমার বাবা তোমার হাত খরচ দেয়, তার আগে তিনি কি দেখবেন? না, তোমার গত বছরের রেজাল্ট বা রিপোর্ট কার্ড দেখবেন। ঠিক তেমনই ইকোনমিক সার্ভে হলো ভারতের অর্থনীতির রিপোর্ট কার্ড। গত এক বছরে দেশ কেমন চললো তার হিসেব এইখানে থাকে। ঠিক আছে? এবার যদি এই স্লাইডটা দেখো, ঠিক আছে, এই স্লাইডে কি এখানে পরীক্ষায় মাত্র এখান থেকে 4টি মেন কোশ্চেন দেখি কি না এই ইকোনমিক সার্ভে কি? ইকোনমিক সার্ভে হলো কি একটি বার্ষিক অর্থনৈতিক রিপোর্ট। এছাড়া কি না, এটি কবে থেকে শুরু হয়? এটি 1950 সাল থেকে 1950-51 সালে এটি শুরু হয়। এটি প্রিপারেশন কে করে? এটি তৈরি কে করে? না, সিইএ, চিফ ইকোনমিক অ্যাডভাইজার। ঠিক আছে? এইখানটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এইখান থেকে ছাত্ররা বেশিরভাগই ভুল করে। কি ভুল করে? সবাই ভাবে এটি কে তৈরি করে? না, অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার তৈরি করে। কিন্তু সেইটি ভুল। এটি কে বানায়? না, চিফ ইকোনমিক অ্যাডভাইজার এটি বানায়। ঠিক আছে? আর এটা প্রেজেন্টেশন কে করে বা পেশ কে করে? না, ফিনান্স মিনিস্টার। ঠিক আছে? আর আমাদের ফিনান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন। কবে পেশ করে এটি? না, ওয়ান ডে বিফোর বাজেট, বাজেটের একদিন আগে এটি প্রকাশ করে। ঠিক আছে? নিচে দেখো একটা পাওয়ার বার রয়েছে। এই পাওয়ার বারে কি দেখো লেখা রয়েছে? না, জিডিপি জিডিপি এস্টিমেট 7.4%। ঠিক আছে? বলা হয়েছে এই সংখ্যাগুলোই আমরা এর পরের স্লাইডে বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে? তোমরা যারা কিছুই জানো না ইকোনমিক্স সম্বন্ধে, তোমরাও এই ভিডিওটি দেখলে কি হবে না, পুরো বুঝতে পারবে, সমস্ত টার্মস বুঝতে পারবে, সমস্ত কিছু বুঝতে পারবে। এটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো দেখো, দেখো এই স্লাইডে কি বলেছে না, প্রথমে আমাদের কি আছে না, জিডিপি অ্যান্ড গ্রোথ আউটলুক, জিডিপি এবং প্রবৃদ্ধির পূর্বাভাস। তো এখানে জিডিপি কথাটা রয়েছে। তা জিডিপিটা কি? তোমরা ভাবো কি ভারত একটা বড় দোকান। ঠিক আছে? তো এক বছরে ভারত যত মাল বিক্রি করবে, ঠিক আছে, সার্ভিস এবং আইটেম, যত রকমের সার্ভিস এবং আইটেম বিক্রি করবে, ঠিক আছে, তো সেইটি হয়ে যাবে তার জিডিপি, ইন্ডিয়া জিডিপি। ঠিক আছে? জিডিপি সমান কি তাহলে? না, দেশের মোট আয়। এবার দেখো এখানে কি বলেছে না, রিয়েল জিডিপি গ্রোথ ফিনান্সিয়াল ইয়ার 2025-26 অর্থবর্ষের জন্য প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার কত? না, 7.4%। ঠিক আছে? তার মানে ধরো যদি আগের বছর কি হয়েছে না, কোন এক ইন্ডিয়ার দোকানটা যদি আগের বছর কত 100 টাকা ইনকাম করতো, তাহলে এই বছর সে কত করবে? এই বছর করবে না 7.4% বেশি, মানে হচ্ছে 107.4 এত টাকা হচ্ছে সে এই বছর ইনকাম করবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের কি জিডিপি গ্রোথ রেট ফিনান্সিয়াল 2026 গ্রোথ রেট কত? 7.4%। ঠিক আছে? আর এইখানে দেখো কথাটা রয়েছে রিয়েল। রিয়েল মানে কথাটা কি? এই যে 7% আমরা বাড়িয়ে দিচ্ছি, আগে ছিল কত? আগের বছর ছিল 100 টাকা, এই বছর সেটা বেড়ে কত হবে? 107.4 টাকা। কিন্তু সেইটা কিভাবে হচ্ছে? রিয়েল মানে কি, এর মধ্যে ইনফ্লেশন আমরা যোগ করে তারপরে এটাকে ক্যালকুলেট করেছি, সেই জন্য এখানে রিয়েল কথাটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তো এখান থেকে কি প্রশ্ন আসবে না, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড গ্রোথ ফর 2025-26? ইন্ডিয়া জিডিপি ফিনান্সিয়াল 2026 গ্রোথ রেট কত? না, 7.4%। আর এখানে কি বলা হয়েছে না, 2026-27 অর্থবর্ষের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস বা গ্রোথের যে গ্রোথ হবে সেটার পূর্বাভাস কত করা হয়েছে? না, 6.8% টু 7.2%। পূর্বাভাস মানে কি? যেমন আবহাওয়া দপ্তর পূর্বাভাস করে যে এখন এই বৈকালের দিকে বৃষ্টি হতে পারে বা কালকে কেমন ওয়েদার থাকবে, সেগুলো যেমন তারা কি করে না, প্রজেক্ট করে। সেই রকম ভাবেই এখানে আমাদের কি না, ইকোনমিক সার্ভেতেও 2000 ফিনান্সিয়াল ইয়ার 2027 বা 26-27 অর্থবর্ষে কি হতে পারে সেইটা ক্যালকুলেশন করা হয়েছে, অ্যাজাম্পশন করা হয়েছে 6.8 টু 7.2%। ঠিক আছে? এটি নাও হতে পারে, এর থেকে কমও হতে পারে, এর থেকেও বৃদ্ধি হতেও পারে, কারণ ভবিষ্যৎ আমরা কি হবে সেটা বলা যায় না। ঠিক আছে? এবার দেখো এই সেক্টরাল গ্রোথ রেটস, বিভিন্ন খাতে প্রবৃদ্ধির হার। বিভিন্ন খাত মানে এখানে ধরো তোমার বাড়িতে তিনটে ভাই আছে। ঠিক আছে? তিনটে ভাইয়ের মধ্যে একটা কি তেমনি হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে সার্ভিস সেক্টর। ঠিক আছে? এবার এগ্রিকালচার হচ্ছে কি আমাদের বড় ভাই। ঠিক আছে? এগ্রিকালচার খাত বা কৃষি খাতের মধ্যে আমাদের কি কি আসে? না, ফার্মার্স আসে, ফিশিং আসে বা মৎস্য চাষিরা আসে, এবং ডেয়ারি বা দুগ্ধ যারা চাষ করে সে তাদের গরু গরু পালন যারা করে সেইগুলো আসে এগ্রিকালচারের মধ্যে। ঠিক আছে? কিন্তু এরা কিসের উপর ডিপেন্ডেন্ট করে? বেশিরভাগ ডিপেন্ডেন্ট করে কি নেচারের কেমন হবে এবং রেন এবং নেচারের উপর তারা ডিপেন্ড করে। সেই জন্য কি তাদের গ্রোথ রেটটা স্লো, কত না, 3.1%। এবার যদি আমরা ইন্ডাস্ট্রি বা শিল্প খাত ধরি, শিল্প খাতে কত গ্রোথ রেট হয়েছে? না, 6.2%। ঠিক আছে?
আর ইন্ডাস্ট্রি বা শিল্প খাতের মধ্যে কি কি আসে না ফ্যাক্টরিজ, কনস্ট্রাকশন এবং কি মেকিং থিংস মানে জিনিস তৈরি করা বা ম্যানুফ্যাকচারিং সেইগুলো আসে। তাহলে ইন্ডাস্ট্রি খাতের মধ্যে কি কি আছে বললাম না ফ্যাক্টরিজ, কনস্ট্রাকশন আর মেকিং থিংস বা ম্যানুফ্যাকচারিং। এবার হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে ম্যানুফ্যাকচারিং যেটা আছে বা উৎপাদন খাত সেইখানে কত পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে? সেখানে হয়েছে 7.0%। ঠিক আছে। আর এরপরে আসে কি সার্ভিস সেক্টর। ঠিক আছে, সার্ভিস সেক্টর এর মধ্যে কি কি আসে না বিভিন্ন আইটি, ব্যাংক, ঠিক আছে, আইটি, ব্যাংক এইগুলো সমস্ত কিছু, ঠিক আছে, ট্রান্সপোর্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যারা টিচাররা পড়াই, ঠিক আছে, সেইগুলো সেইগুলো সব কিসের আন্ডারে আসে না সার্ভিস সেক্টরের আন্ডারে। এই সার্ভিস সেক্টরে ইন্ডিয়া কত পার্সেন্ট গ্রো করেছে? না 9.1%। ঠিক আছে, এটি প্রবৃদ্ধির সব থেকে বেশি অবদান কে রাখে? না সার্ভিস সেক্টর, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তাহলে হুইচ সেক্টর হ্যাজ দ্য হাইয়েস্ট গ্রোথ? কোন সেক্টরে সব থেকে বেশি গ্রোথ হয়েছে? 9.1%। আর সব থেকে কম কার হয়েছে? না এগ্রিকালচার সেক্টরে 3.1%। ঠিক আছে, পরের স্লাইডটা দেখবো। এবার দেখো, এবার কি আছে আমাদের না ফিজিক্যাল ডিফিসিট অ্যান্ড ইনফ্লেশন। ঠিক আছে, তো প্রথমে আছে কি ফিজিক্যাল ডিফিসিট বা রাজকোষে ঘাটতি, এইটি কি আমরা প্রথমে সেটাকে জেনে নেবো। ঠিক আছে, ধরো ভারতকে যদি আমরা একটা ফ্যামিলি ধরি, ঠিক আছে, তো সেই ফ্যামিলির আয় ধরো হচ্ছে 100 টাকা। ঠিক আছে, কিন্তু সে খরচা করছে কিসে না রোড, স্কুল, স্যালারি এইসব দিতে সে খরচা করতে কত খরচা করছে না 104.4 টাকা সে খরচা করছে। তাহলে ইনকাম কত করছে? সে 100 টাকা। আর খরচা কত করছে? 104.4 টাকা। তাহলে সেই এক্সট্রা যে 4.4 টাকা সে খরচা করছে সেটিকে কোথায় পাবে সে? সেটিকে তাকে কার কাছ থেকে ধার নিতে হবে, ঠিক আছে, বা বড় করতে হবে। তো সেই 4 টাকায় 4.4 টাকা যে বড় করছে সেইটাই হচ্ছে আমার কত না ফিজিক্যাল ডিফিসিট বা রাজকোষে ঘাটতি। ঠিক আছে, সেইটাকে একটা পার্সেন্টেজে ধরা হয়, সেই 4.4% সেটি হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে বড় অ্যামাউন্ট, ঠিক আছে, এইটাকে বড় অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটাকে আমরা ফিজিক্যাল ডেফিসিট বলছি। আর কি মনে রাখবে যে লক্ষ্যমাত্রা এই 4.4% এটা কি একটা লক্ষ্যমাত্রা বা এটি সরকার মানে করতে চায়, কিন্তু এর থেকে বেশিও নিতে পারে। কিন্তু সরকারের লক্ষ্য হচ্ছে কত 4.4%-এর মধ্যে এই ফিজিক্যাল ডেফিসিটটাকে আনা। ঠিক আছে, তো ফিজিক্যাল ডেফিসিট টার্গেট অ্যানাউন্স 4.4% অফ জিডিপি। জিডিপির 4.4% সে মানে ফিজিক্যাল ডেফিসিট করার প্রচেষ্টা নিয়েছে বা লক্ষ্য নিয়েছে। ঠিক আছে। আর 2025-26 অর্থবর্ষের জন্য রাজকোষের ঘাটতির লক্ষ্যমাত্রা জিডিপির 8% আর নির্ধারণ করা হয়েছে। 2025-26-এ কত নির্ধারণ করা হয়েছে? না 8.8% নির্ধারণ করা হয়েছে 25-26-এর জন্য। এরপরে আমরা কি দেখবো না ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এবারে ইনফ্লেশনটা কি? ধরো তোমার কাছে একটা ব্যাগ আছে, ঠিক আছে, সেই ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে তোমার রুটি আছে, ঠিক আছে, চাল আছে, ঠিক আছে, ডাল আছে, তেল আছে, এসব জিনিসগুলো আছে। তো সেইটিকে তুমি যদি আগের বছর কিনতে 100 টাকা দিয়ে, সেটিকে তোমাকে এবছরে কত কিনতে হচ্ছে? না 101.7 টাকা দিয়ে। তাহলে কত টাকা তোমাকে এবছর বেশি দিতে হচ্ছে? না 1.7 টাকা তোমাকে বেশি দিতে হচ্ছে। ঠিক আছে, তার মানে কি এই যে 1.7 টাকা তোমাকে বেশি দিতে হচ্ছে, এইটাই কি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তো এই মুদ্রাস্ফীতি তোমরা শুনেছিলে নচিকেতার গানে কি রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, এটা হচ্ছে সেই মুদ্রাস্ফীতি। তাহলে কত মুদ্রাস্ফীতি? 1.7%, যেটা খুবই কম। জেনারেলি কত পার্সেন্ট থাকে? জেনারেলি 4 to 5% ইনফ্লেশন থাকে, কিন্তু এবারে কত হয়েছে না এই এপ্রিল ডিসেম্বরে 1.7%, যেটা আমাদের জন্য কি খুবই ভালো। এখানে দেখো একটা দাম আছে কি সিপিআই ইনফ্লেশন। এই সিপিআই ইনফ্লেশন মানে কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন। আচ্ছা, কনজিউমার মানে কারা? কনজিউমার মানে হচ্ছে সাধারণ মানুষ বা আমরা। হচ্ছে ইনফ্লেশন মানে হচ্ছে সাধারণ মানুষের যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেইটাকেই বলা হচ্ছে এখানে কি এই জন্য সিপিআই ইনফ্লেশন। ঠিক আছে, এটি কত 1.7%। ঠিক আছে, তো এখান থেকে মেন কি পরীক্ষায় প্রশ্ন আসে? তো তোমাদের দুটি কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে যে সরকার ঠিক করেছে এবছর জিডিপির কত না 4.4%-এর বেশি ধার করবে না। তার মানে ফিজিক্যাল ডেফিসিট কত থাকবে? না 4.4% থাকবে। আর বাজারের দাম, বর্তমান জিনিসপত্রের দাম বাড়ার গতি অনেক কমে গেছে, মাত্র কত না 1.7%। ঠিক আছে, সিপিআই ইনফ্লেশন 1.7%। ঠিক আছে, পরের স্লাইডটা আমরা দেখবো। এবার দেখো কি আছে আমাদের না মনিটারি পলিসি। ঠিক আছে, তো মনিটারি পলিসি জানার আগে আমরা প্রথমে জানবো কি রেপো রেট। ঠিক আছে, তো রেপো রেট জানতে গেলে আমাদের তিনটে জিনিস জানতে হবে। একটা প্রথমে কি আমাদের না আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ধরো তো ঘরে তুমি আছো আর তোমার বাবা আছে, ঠিক আছে, তো তোমার বাবা হচ্ছে কে না এই আরবিআই। তো আরবিআই কি? আরবিআই হচ্ছে যত সমস্ত ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক গুলো আছে, সেই ব্যাংকের বাবা হচ্ছে আরবিআই। আর ছেলেকে ছেলে হচ্ছে এই এসবিআই, ঠিক আছে, পিএনবি, এইচডিএফসি। তাহলে এসবিআই, পিএনবি, এইচডিএফসি এইসব যত ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের বাবাকে না আরবিআই। ঠিক আছে, তো যখন
সেই এসবিআই এর কোনো টাকার দরকার হবে, তখন সে কার কাছে যাবে? বাবার কাছে যাবে। কার কাছে যাবে? আরবিআই এর কাছে যাবে। তো আরবিআই এর কাছে পয়সা ধার করতে যাবে। এবার যখন সে পয়সাটা নেবে আরবিআই এর কাছ থেকে, কি না, যখন এসবিআই কার কাছ থেকে টাকা নেবে? আরবিআই। এবার আরবিআই এর কাছ থেকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে যখনই টাকা নেবে, আরবিআই কি করবে? একে যদি সুদের হার, একটা টাকাটা তো দেবে কিন্তু সুদের হার একটা চাপাবে। এই সুদের হার যদি কম হয়, কম, তাহলে কম হলে কি হবে? আর এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে কি কম সুদে টাকা পাবে। কম সুদে টাকা পেলে কি, এও হচ্ছে কমন পিপল, মানে আমাদের কাছে আমরা হোম লোন নেবো, ঠিক আছে, কার লোন নেবো, সেই সব পার্সোনাল লোন নেবো, সেই লোনগুলোও কি করবে? এ সস্তা রেটে দেবে। সস্তা রেটে দেওয়ার ফলে কি হবে না, মানুষজন কি করবে? বেশি বেশি জিনিসপত্র কেনাকাটি করবে। এর ফলে কি হবে না, বিজনেস গ্রো করবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের কি, রেপো রেট। তাহলে সেই রেপো রেটটা কত করে দিয়েছে আরবিআই? না 5.2%। ঠিক আছে, এখন আমাদের রেপো রেট কত? 5.2%। এবার দেখো, এইবার কি আছে আমাদের, না পলিসি স্ট্যান্স চেঞ্জ, মুদ্রাস্ফীতির ভঙ্গি পরিবর্তন। কি না, এখন আমাদের নিউট্রাল স্ট্যান্স। ঠিক আছে, আগে কি ছিল? দ্য পলিসি স্ট্যান্স চেঞ্জ ফ্রম অ্যাকোমোডেটিভ টু নিউট্রাল। ঠিক আছে, অ্যাকোমোডেটিভ টু নিউট্রাল, এখন অ্যাকোমোডেটিভ থেকে নিউট্রালে হয়েছে। ধরো তোমার একটা গাড়ি আছে, ঠিক আছে, তো সেই গাড়িটা প্রথমে যখন তুমি চালাবে, তখন কি করতে হবে? তোমাকে অ্যাক্সেলারেটর বাড়াতে হবে। তো অ্যাক্সেলারেটর বাড়ানো মানে কি, অ্যাক্সেলারেটর বাড়িয়ে তুমি স্পিড বাড়াবে। সেইটাই হচ্ছে কি না, অ্যাকোমোডেটিভ। ঠিক আছে, তো এই অ্যাকোমোডেটিভ এর থেকে তারপরে তুমি যখন গাড়িটা চলতে শুরু করে দেবে, তখন কি না, একটা তুমি নির্দিষ্ট একটা লিমিট পর্যন্ত চলে গেলে, সেই লিমিটের পর কি করবে তুমি, না সেইখানে তো তুমি আর অ্যাক্সেলারেটর চাপবে না, সেখানে কি করবে? তুমি অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে নেবে। তারপরে সেই কি, সেটিকে নিউট্রাল ভাবে রেখে দেবে। নিউট্রাল ভাবে রেখে দেবে মানে কি, না তুমি সেটি অ্যাক্সেলেটর চাপছো না, বা তুমি কি সেটা এগোনোর জন্য অ্যাক্সেলেটর চাপছো না, কিন্তু কি না, ব্রেকেও পা দিচ্ছ না, সেটাকে তুমি থামাচ্ছ না, যেমন চলছে সেরকম ভাবে চলতে দিচ্ছ। সেই তাই এখন আমাদের মনিটারি পলিসি কি, এখন ইন্ডিয়ার নিউট্রাল স্ট্যান্স বা নিউট্রাল, এখন নিউট্রাল। আগে কি ছিল না, অ্যাকোমোডেটিভ ছিল। ঠিক আছে, পরের স্লাইড আমরা দেখবো। এবার দেখো কি আছে না, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড এক্সটার্নাল সেক্টর। ঠিক আছে, তো ফরেন এক্সচেঞ্জ মানে কি, ধরো আমাদের বাড়িতে কি হয় না, একটা লকার আছে, ঠিক আছে, তো সেই লকারে আমরা কি করি? সেই লকারে আমরা ক্যাশ, সোনা দানা এইসবগুলো রেখে দিই। কিসের জন্য রেখে দিই? না যখন আমাদের কোনো প্রবলেম হবে বা ক্রাইসিসের সিচুয়েশন আসবে, তখন যাতে আমরা সেইখান থেকে খরচা করতে পারি। ঠিক আছে, তো আমাদের ভারতেরও সেইরকমই একটি কি আছে না, লকার আছে। ঠিক আছে, কিন্তু সেই লকারে আমরা টাকা সেখানে রাখি না। সে কেন রাখি না? কারণ আমাদের টাকা তো সব দেশে চলে না। সব দেশে কি চলে না, ডলার চলে, সোনা চলে। ঠিক আছে, তো সেই জন্য আমরা সেই লকারে কি রাখি না, ভারত সেই লকারে কি রাখে না, ডলার এবং সোনা রাখে। ঠিক আছে, তো ভারতের হচ্ছে সেইখানে হচ্ছে, যদি আমাদের ধরো কি না পেট্রোল কিনতে হয়, ঠিক আছে, সৌদি আরবিয়া থেকে পেট্রোল কিনতে হয়, বা আমাদের ফ্রান্স থেকে কোনো ওয়েপন বা অস্ত্র কিনতে হবে, তখন আমরা কি, কোথা থেকে পেমেন্ট করব? তখন হচ্ছে আমরা এই লকার থেকে আমরা পেমেন্ট করব। ঠিক আছে, তো ইন্ডিয়ার এখন কত, এই লকারে কত টাকা রয়েছে না, ইউএস ডলার কত রয়েছে? 701.4 বিলিয়ন রয়েছে এই ব্যাংকের মধ্যে। ঠিক আছে, 2026 সালের 16 জানুয়ারি পর্যন্ত এটি খবর। বুঝতে পারলে? তো এখান থেকে প্রশ্ন কি আসবে না, ইন্ডিয়ার ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ কত না, 701.4 বিলিয়ন। ঠিক আছে, আচ্ছা, এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা খুবই ভালো। কিসের জন্য, কেন ভালো এটা, কেন? কারণ যদি ধরো কালকে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লেগে গেল, ঠিক আছে, তো তখন কি হবে? তখন আমরা এই টাকা দিয়েই অনেক দিনের জন্য পেট্রোল, ফুড এইসব জিনিস কিনতে পারবো। বুঝতে পেরেছো? এবার দেখো, এখানে একটা কথা আসছে কি না, এস&পি ক্রেডিট রেটিং। ঠিক আছে, ক্রেডিট রেটিংটা কি? মানে তুমি ধরো ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেলে বা লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে, ব্যাংক তো তোমাকে এমনি এমনি লোন দিয়ে দেবে না। ব্যাংক কি করবে না, তোমার সিবিল স্কোর দেখবে। ঠিক আছে, তোমার প্যান কার্ড দিয়ে সেখানে তোমার সিবিল স্কোর দেখবে, তারপরে সেই স্কোরের ওপর ভিত্তি করে তোমাকে লোন দেবে। ঠিক আছে, তেমনি ইন্টারন্যাশনাল যেগুলো হয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যেগুলো হয়, এসব দেশের যেখান থেকে টাকা ফাকা নেয়, তো সেইখানে কি হয়, সেখানে চলে কি ক্রেডিট রেটিং। এই ক্রেডিট রেটিং এর উপর ডিপেন্ড করে তোমাকে লোন দেবে। ঠিক আছে, মানে দেশগুলোকে লোন দেওয়া হয়। এই ক্রেডিট রেটিং কারা দেয় না, এস&পির মতন কি বড় বড় কোম্পানি আছে, যারা এই ক্রেডিট রেটিংটা দেয়, তার উপর ভিত্তি করে কি করা হয় না, এই স্কোর গুলো দেওয়া হয়। ঠিক আছে, এস&পি মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স। ঠিক আছে, কোম্পানির নাম কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স, এই ক্রেডিট রেটিংটা দেয়। এবার এই এস&পি টা কি, এস&পি হলো তোমার ওয়ার্ল্ড ইকোনমিতে একজন কি না, খুব স্ট্রিক্ট একটা হেডমাস্টার। ঠিক আছে, এ কি লাস্ট 20 বছর ধরে ভারতকে কি না একটা এভারেজ রেটিং বা এভারেজ স্কোর দিয়ে চলছিল।
ঠিক আছে। তো এখন এই 20 বছর পরে ভারতকে কি রেটিং দিয়েছে, বিবিবি স্কোর দিয়েছে। ঠিক আছে, সেই স্কোর দেওয়ার ফলে কি মানে বলতে চাইছে না, ফরেন যেসব কোম্পানি আছে তাদের ঘরে ইনভেস্ট করতে বলছে ইন্ডিয়ার মধ্যে। তার মানে কি না, ইন্ডিয়া হচ্ছে ইনভেস্ট করার জন্য সেফ। তো এটাই বলছে, ট্রাস্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে। তো এইটা কি একটা ব্যাজ অফ অনার, কিসের জন্য, আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য। এইবার কি আছে না, মেজর থিম অফ দ্য সার্ভে। ঠিক আছে। তো এটা আমরা জানার আগে কি জানবো, একটা ছাত্র থেকে টপার হওয়ার গল্প আমরা জানবো। প্রথমে কি আমাদের না, স্বদেশী। মানে স্বদেশী মানে তুমি ধরো কি সেলফ স্টাডি করছো। ঠিক আছে। তুমি ভাবলে কি না, আমি অন্যদের কপি করব না, আমি নিজের পড়া নিজেই করব, নিজের বই পড়বো। ঠিক আছে। তো ইন্ডিয়াও সেরকম ভাবে ডিসাইড কি করেছিল না, মেক থিংস এট হোম, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট গুলো চালু করেছিল, যেখানে কি ভারত নিজেই ভারতে সেই যে যে জিনিসগুলো লাগে সেইগুলোকে তৈরি করবে। তারপর সেখান থেকে আমাদের কি এলো, স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্সেস। স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স মানে কি না, ধরো এক্সাম পেপার খুব টাফ চলে এসছে। ঠিক আছে, যেমন কি কোভিড, গ্লোবাল ওয়ার্স এইগুলো হচ্ছে। ঠিক আছে। তো ভারত এতটাই স্ট্রং যে সে কিন্তু ফেল করলো না, সে সার্ভাইভ দ্য শক। মানে সেই শকটাকে কি করলো না, সে সার্ভাইভ করলো। ইন্ডিয়া ইজ বিল্ডিং দি স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কি ভারত তৈরি করেছে। তারপরে কি স্ট্র্যাটেজিক ইনডিসপেন্সিবিলিটি, মানে কি কৌশলগত অপরিহার্যতা। এটা কি না, এটা হচ্ছে আমাদের ফাইনাল গোল। ঠিক আছে। তো ফাইনাল গোলের ফলে কি হবে না, ইন্ডিয়া তারপরে কি না, এরকম ভাবে করতে করতে এমন জায়গায় পৌঁছে গেল যে সেখানে সেই যে জায়গারই একটা ব্রিলিয়ান্ট একটা কি অফিসার তৈরি হয়ে গেল। সের ফলে কি এমন ভাবে হলো যাতে সেই ডিপার্টমেন্ট তাকে ছাড়া চলবে না। ঠিক আছে। তো সেরকম ভাবে ইন্ডিয়া ইম্পর্টেন্ট দ্য ওয়ার্ল্ড, দ্যাট দ্য ওয়ার্ল্ড ক্যানট রান উইদাউট আস। মানে কি বিশ্বব্যাপী অপরিহার্য হয়ে ওঠা, উদ্ভাবনের নেতৃত্ব এবং বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখা। এটাই সে তারপরে ফাইনাল গোল এটাই তৈরি করলো, কি স্ট্র্যাটেজিক ইনডিসপেন্সিবিলিটি। ঠিক আছে। তো প্রথমে আমরা হতে চেয়েছিলাম কি না, স্বদেশী মানে নিজেদের কাজ নিজেরা করব। তারপরে আমরা হলাম কি না, রেজিলেন্ট। রেজিলেন্ট মানে কি ঝড় ঝাপটা সব সামলে নেবো। তারপরে আমরা হলাম কি না, ইনডিসপেন্সিবিলিটি। ইনডিসপেন্সিবল মানে কি, অর্থাৎ আমাদের ছাড়া বিশ্বের চলবে না। এরপরে কি আছে আমাদের না, গ্লোবাল কনটেক্সট। ঠিক আছে। তো গ্লোবাল কনটেক্সট কি না, ভারত কি করেছে না, দেখো ভারত গ্রো করছে খুব ভালোভাবে। তো সেইটাও পৃথিবী মানে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কিছু কিছু দেশ আছে যারা সেগুলো সহ্য করতে পারছে না, বিশেষ করে কি ইউএস। সেই জন্য সে কি করছে, ট্যাক্স ট্যারিফ এইগুলো কি করছে না, আমাদের ভারতের উপর চাপিয়ে দিচ্ছে, যা কি না এই ভারতের এই গ্রোথ রেটটাকে স্টপ করার জন্য। ঠিক আছে। ধরো ইন্ডিয়া কি না, একটা তিনতলা একটা বাড়ি তৈরি করেছে। তো সেই বাড়িতে যাতে সূর্যালোক না পৌঁছাতে পারে সেই জন্য সে কি ইউএসএ এরকম উঁচু পাঁচিল তুলে দিয়েছে। পাঁচিল তুলে দেওয়ার ফলে কি হচ্ছে, যাতে চাইছে কি না এখানে আলো যাতে না পৌঁছাতে পারে। ঠিক আছে। তেমন আমরা ভারতের ভেতরে ভালোই করছি, ঘরের ভেতরে ভালোই করছি, কিন্তু কি না বাইরে থেকে এই ইউএস এরকম ভাবে না প্রবলেম সৃষ্টি করছে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে আমরা কি বলি, প্যারাডক্স অফ 2025। ঠিক আছে। কি ভারত শক্তিশালী অভ্যন্তরীণ অর্থনীতির সাথে বৈশ্বিক ট্যারিফ ও শুল্কের সংঘাত, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক 25% শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে। বুঝতে পেরেছো? তাহলে এক কথায় বললে কি হবে না, ভালো পারফরমেন্স বনাম বাইরের বাধা, এইটাই হলো কি না প্যারাডক্স। ঠিক আছে। কি না, ভালো পারফরমেন্স বনাম বাইরের বাধা, এটাই হলো কি আমাদের প্যারাডক্স অফ 2025। আর এইসব যে চ্যালেঞ্জ আসছে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য ভারত কি না ইনিশিয়েটিভ অ্যান্ড মিশন চালু করেছে, নতুন উদ্যোগ এবং মিশন চালু করেছে দুটো। তার মধ্যে কি প্রথমেই হচ্ছে কি এনএমএম, কি না ন্যাশনাল মিশন অন ম্যানুফ্যাকচারিং। কি এর মধ্যে কি করবে না, এমিং দ্য ডবল ম্যানুফ্যাকচারিং জিডিপি শেয়ার টু 25% বাই 2035। ঠিক আছে। কি 2035 সালের মধ্যে জিডিপি উৎপাদনের খাতের অবদান 25%-এ উন্নত করার লক্ষ্য করেছে। ঠিক আছে। এছাড়াও কি না, একটি শিক্ষা বিল, কি বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল। এরপর এর মধ্যে কি হবে না, উচ্চ শিক্ষায় নমনীয়তা আনার জন্য এটি প্রস্তাবিত করা হয়েছে। কি না, আমাদের পড়াশোনার নিয়ম বদলে আরো ফ্লেক্সিবল বা নমনীয় করা হবে সেটিকে। বুঝতে পেরেছো? আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, বা কোনো ডাউট থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। আর হ্যাঁ, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক, কমেন্ট বক্সে শুধু ম্যাজিক নাম্বারগুলো লিখে যাও, 7.4, 4.4, 5.25 এইগুলো কি, এইগুলো তোমরা বলো। তাহলে আমি জানবো যে তোমরা সত্যিকারই সিরিয়াসলি ক্লাসটা করেছো। ঠিক আছে। এই টপিকটা একটু খটোমটো ছিল, ঠিক আছে, কঠিন, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ উদাহরণ দিয়ে তোমাদের মাথায় চ্যাপ্টারটা গেঁথে দেওয়ার। ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।